পরিবার হচ্ছে বেঁচে থাকার সেই শিকড়, যে শিকড় ছাড়া জীবনে কখনোই সত্যিকারের অর্থে বড় হওয়া যায় না, গন্তব্যে পৌঁছা যায় না। আপনি দুনিয়ার যেই প্রান্তেই যান না কেন, পরিবারের কাছে যে সুখ, শান্তি আর মানসিক প্রশান্তি পাওয়া যায় তা অন্য কোথাও খুঁজে পাবেন না। হাজার মানুষের ভিড়ে থেকেও যে আপনজনের অভাব অনুভব হয়, সেই শূন্যতা শুধু পরিবারই পূরণ করতে পারে। দিন শেষে ক্লান্ত শরীর আর অবসন্ন মন নিয়ে ফিরে আসার সবচেয়ে নিরাপদ ঠিকানা হলো পরিবার। পরিবার শুধু রক্তের সম্পর্ক নয়, এটি ভালোবাসা, বিশ্বাস, ত্যাগ আর একে অপরের পাশে থাকার এক সুন্দর বন্ধন। তাই জীবনের শত ব্যস্ততার মাঝেও নিজের পরিবারের জন্য সময় রাখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একদম সকাল থেকে ভিডিও শুরু করেছি। সকালের নাস্তা, তারপর দুপুরে রান্নার আয়োজন, ঘর গোছানো, বাচ্চাকে সামলানো, তারপর নিজের জন্য কেনাকাটা, সবকিছু কিন্তু আজকে ব্লগে শেয়ার করব। পুরো ভিডিওর সাথেই থাকবেন। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপর হাজবেন্ডের জন্য 1 কাপ রং চা বানাবো। আমি ঘুমে থাকতে থাকতে সে দোকানে চলে যাই, কারণ সকালবেলা দোকানে কাজের চাপ বেশি থাকে। যেমন বিভিন্ন কোম্পানির মাল নিয়ে আসে, সেগুলো রিসিভ করতে হয়। আর দোকানে গিয়ে নাস্তাটা খেয়ে ফেলে ফাঁকে দিয়ে যদি সময় পাই তাহলে বাসায় আসে, আর বাসায় আসলে আমি 1 কাপ চা বানিয়ে দিই। আমি আবার রং চা প্রেমী না, আমার দুধ চা লাগে। সে তো রং চা খাই ঠিকই, রং চার মধ্যে একদম চিনি ছাড়া খাবে। মাঝে মধ্যে আমি ইচ্ছে করে অল্প একটু চিনি দিই, মনে হয় যে এটা কি চা খাই। তো চিনি দিলে মাঝে মধ্যে রাগ করে যে তুমি চিনি দাও কেন, তাও অল্প একটু চিনি দিলাম। চা হাই 1 কাপ বা 2 কাপ, এটাও আবার রং চা খামু, হাইলে দুধ চাই হামু, নাইলে হাইতাম না। আমি কিন্তু আমার আঞ্চলিক ভাষায় আপনাদের সাথে কথা বললাম। এটা হচ্ছে আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাষা। আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। সত্যি কথা বলতে কি, এখন আর ব্রাহ্মণবাড়িয়ার যে আঞ্চলিক ভাষাটা সেটাও আমার পুরোপুরি আসে না, সেজন্য বলতেও পারি না। মাঝে মধ্যে হয়তো বা ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কথা বলি, আবার এখন নর্মালি আপনাদের সাথে যে ভাষায় কথা বলছি সেটাতেও বলি। তো পুরোটা মিক্স হয়ে যায়, সেজন্য আর ওইভাবে বলা হয় না। এমনি নর্মালি ভাষায় কথা বললে হয়তো বা আমি ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কথা বলি। আমার কোন কোন আপুরা আছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই জানাবেন। আর ব্রাহ্মণবাড়িয়ার আপুরা কিন্তু অনেক বেশি ট্যালেন্টেড হয়। তাদের দক্ষতা, তাদের জ্ঞান, তাদের সৌন্দর্য, তাদের গুণ সবকিছুই মানুষকে মুগ্ধ করে। আর আমি দেখেছি যে যে ব্রাহ্মণবাড়িয়ার আপুরা ইউটিউবে কাজ করে, অনেকের ভিডিও আমার সামনে আসে, খুবই অল্প দিনে ইউটিউবে একটা জায়গা করে নিতে পারে। শুধু ইউটিউবে না, সংসার জীবনও তারা খুবই দক্ষ। কি ব্রাহ্মণবাড়িয়ার আপুরা ঠিক বলেছে কিনা? নিজেরও কিন্তু ফাঁকে দিয়ে একটু প্রশংসা করে নিলাম। আপনারা তো আর প্রশংসা করবেন না? যদি প্রশংসা করতে চান অবশ্যই আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। ইনশাল্লাহ সময় সুযোগ করে আমি আপনার কমেন্টের রিপ্লাই দিব, আর আপনার কমেন্টের আশায় থাকবো। ভিডিও দিতে একটু দেরি হলে কিন্তু আমার আপুরা অস্থির হয়ে যায় যে আপু ভিডিও দাও, ভিডিও দাও। তাদের জন্য কিন্তু আজকে অনেক বড় একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনারা আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আজকে হচ্ছে খাসির মাংস রান্না করব। ফ্রিজ থেকে মাংসটা খুলে ভিজিয়ে রেখে এসেছি। এখন চলে আসলাম মেয়েকে পড়া দেওয়ার জন্য। ওর কিছু লেখা বাকি ছিল, রাতের বেলা কিছু লিখিয়েছি, এখন আবার বাকিটা লেখাচ্ছি। ওকে পড়ায় বসিয়ে গেলে আমার কোনো টেনশন নেই, আমি কাজগুলো নিশ্চিন্তে করতে পারবো। ও মাশাআল্লাহ অনেক লক্ষ্মী, নিজে নিজে সবগুলো লেখা লিখতে পারে। মাঝে মধ্যে যদি কোনো কিছু ভুল হয় বা লিখতে পারে না, তখন আমার কাছে খাতা নিয়ে যায়, আমি দেখিয়ে দিই। আমি 3 ছেলের মা আর 1 মেয়ের মা। ছেলেদের তুলনায় মেয়েরা ছোটবেলা থেকে সবকিছুই বুঝে, মানে ওদের ধৈর্য শক্তি যেমন বেশি থাকে, বা অল্পতেই কোনো কিছু বললে বোঝারও চেষ্টা করে। ছেলে সন্তানের মা হলে সবারই একটা আফসোস থাকে, আল্লাহ যদি আমাকে একটা কন্যা সন্তান দিতেন। আসলে কন্যা সন্তান হচ্ছে ঘরের আলো, বিশ্বাস করেন বা না করেন। একটা কন্যা সন্তান হলে ওই ঘরটার মধ্যে সুখ শান্তি ভরপুর থাকে, মানে ভাই বোনদের দুষ্টু মিষ্টি আনন্দের মুহূর্ত। তারপর একজন বাবাকে সে সব সময় সুস্থ রাখতে পারে। আয়েশার বাবা মাঝে মধ্যে কি বলে জানেন? যে তোমাদের কেন বিদেশ এনেছি তোমরা জানো? শুধু আয়েশার জন্য তোমাদের বিদেশ এনেছি। তাহলে বুঝেন বাবারা মেয়েকে কতটা ভালোবাসে। বাবারা যেমন মেয়েদের ভালোবাসে, এই পৃথিবীতে মেয়েরও কিন্তু শুধু বাবাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। আমার মেয়ের একটাই কথা, আমি কাউকে ভালোবাসি না, আমি শুধু আমার বাবাকেই ভালোবাসি। সে তার বাবার বুকের উপর ছাড়া ঘুমাতেই পারে না, আমাকে তো 1 মিনিটের জন্য সহ্য করতে পারে না। আর শুধু বলে যে আমার বাবার শরীরের ঘ্রাণ আমার অনেক ভালো লাগে, আমি আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি।
যে আপুরা কমেন্টে লিখেন যে আপু আমার জন্য দোয়া করো, আল্লাহ যাতে একটা কন্যা সন্তান দান করেন, অবশ্যই শেষে আপুদের জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ যাতে তাদের একটা কন্যা সন্তান দান করেন। এখন আমি আমার অফিস খানায় চলে এসেছি। এটা হচ্ছে আমার অফিস সারাদিনের, এখানের ডিউটিটা হচ্ছে পার্মানেন্ট, এখান থেকে আমার কোনো ছুটি নেই। যাই হোক, আজকে কিন্তু বেগুন ভাজি করব, তাই আমি বেগুনগুলোকে কেটে পানির মধ্যে রেখে দিচ্ছি। পানির মধ্যে রেখে দিলে বেগুনগুলো কালো হবে না, আর ভাজার সময় অতিরিক্ত তেল লাগবে না। বেগুন ভাজার সময় অবশ্যই পানিতে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবেন, এতে করে কম তেল লাগবে। রান্না করতে এসে দেখি আদা রসুন বাটা নেই। আমার যে কি একটা খারাপ লাগে রান্না করতে আসলে যদি দেখি মশলা বাটা না থাকে, আমার অনেক বেশি রাগ হয় শরীরে। এই যে মশলা রেডি করো, তারপর রান্না বসাও, মশলাটা রেডি করে রান্নাটা বসাতে আমার একদম ভাল লাগে না। সেই জন্য আগে থেকে আমি রেডি করে রাখি। কত কাজ করব, একটার পর একটা কাজ থাকে, আগে থেকে কিছু রেডি করে থাকবো, সেই সময়টাও পেতে হবে। মানে একটার পর একটা সিরিয়ালে থাকে, মাঝে মধ্যে শরীর অনেক খারাপ থাকে, কাজ করতেও ইচ্ছে করে না। আমি যেহেতু মানুষ, আমিও ক্লান্ত হই, তারপরও নিজেকে একটু রেস্ট দিতে পারতাম যদি অগুছানো বা অপরিষ্কার জিনিসটা সহ্য করতে পারতাম। কোনো জায়গায় যদি দেখি অগোছানো হয়ে থাকে বা অপরিষ্কার হয়ে থাকে, যতক্ষণ না এটা আমি গুছাই বা পরিষ্কার করি, ততক্ষণ আমার মনের ভিতরে একটা অস্থিরতা বা একটা অশান্তি কাজ করে। গুছিয়ে তারপর আমার শান্তি। এই কারণে আমি নিজের জন্য সময় বের করতে পারি না। মাঝে মধ্যে হয় কি, কাজ করি আর নিজের যত্ন নিই। যেমন আজকে রান্না করব, রান্নার ফাঁকে দিয়ে মাথায় একটা প্যাক লাগাবো। আবার যখন বাচ্চাদের পড়ায় বসিয়েছি বা অন্য কাজ নিয়ে ব্যস্ত, তখন মুখের মধ্যে একটা ফেস প্যাক লাগিয়ে দিই। এভাবেই কিন্তু আসলে যত্ন করে থাকি। নিজের যত্ন না করলে কেউ আপনার যত্ন করবে না। আমি যতটুকুই পারি কাজের ফাঁকে দিয়ে নিজের যত্ন করার চেষ্টা করি। আমি সব সময় যেটা বলি যে নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে যখন মনে হবে যে না আমাকে সুন্দর লাগছে, তাহলে অবশ্যই আপনাকে সুন্দর লাগছে। আর সুন্দর লাগার দায়িত্বটা কিন্তু আপনার নিজেরই। আপনার দায়িত্ব কেউ নেবে না, নিজের দায়িত্ব নিজেকেই রাখতে হবে। আর নিজেকে ভালো রাখলে পরিবারের সবাইকে ভালো রাখতে পারবেন। আজকে ভিডিও শুরুতে বলেছিলাম ভিডিওতে একদম বকবক করব না, কিন্তু বকবক না করলেও ভালো লাগে না। আপনারা হয়তো আমার বকবকগুলো মিস করবেন, বলবেন যে আপু ভিডিওতে কথা বললেন না কেন, সেই জন্য কথাগুলো বলছি। আচ্ছা যাই হোক, আজকে কিন্তু খাসির মাংস রান্না করব, ভিডিও শুরুতে বলেছি। খাসির মাংস রান্না করার পর তরকারি দিয়ে ছাগল ছাগল গন্ধ করে, তো এই ছাগল গন্ধটা যাতে না করে সেই জন্য আমি এখানে লেবুর রস, তারপর একটু গোলমরিচের ফাঁকি আর লবণ দিয়ে 15-20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। তারপর এই রসটা যেটা মানে যে রক্তটা বের হবে, পানিটা বের হবে, সেটা আমি চিপে ফেলে দিব। এতে করে যে খাসির একটা গন্ধ থাকে, মানে বাজে একটা গন্ধ থাকে, সেটা কিন্তু থাকবে না। প্রথমে রান্না করে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম আর ডাল বসিয়েছিলাম, সেগুলো সিদ্ধ হয়ে গেছে আর ভাত কিন্তু মারগেলে নিচ্ছি। একজন আপু অনেক দিন আগে কমেন্ট করেছিলেন ভাতের মারগালা দেখে যে আপু মার্কেটে গেলে এক ধরনের ক্লিপ পাওয়া যায়, তুমি পাতিলের মধ্যে একটু ওই ক্লিপগুলো দিয়ে রাখলে এভাবে আর তোমাকে ভাতের মার গালতে হবে না। যখনই ভাতের মার গালতে যায় আপুর কথা মনে পড়ে। দেখেন আমার আপুরা আমার জন্য কত চিন্তা করেন, গভীরে ভাবেন। আপনাদের পরামর্শগুলো আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে পরের ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে। গত ভিডিওতে অনেক আপুদের নাম বলেছিলাম, আমার আরও কিছু প্রিয় আপুদের নাম বাদ পড়েছে, তারা কিন্তু রাগ করেছিল। আখি আক্তার আইডি থেকে আপু রাগ করেছে, তারপর ইসরাত জাহান আপু রাগ করেছেন, আরেকজন আপু আছেন সুমি আক্তার, মুসলিমা আক্তার, এই আপুরা কিন্তু আমাকে কন্টিনিউ কমেন্ট করে। তাপসী আইডি থেকে আমার জেলার বোন, মানে আমার ব্রাহ্মণবাড়িয়ার বোন, ইটালি থেকে আমার ভিডিওগুলো দেখেন, উনিও আমাকে সব সময় কমেন্ট করেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য। চলুন আরও একটা কমেন্ট পড়ি। জান্নাতুল জিনি আইডি থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু, ওয়েলকাম টু মিডল ইস্ট। তোমার ভিডিও কিছুদিন হলো দেখি, ভালো লাগে তোমার কথা, তোমার বাচ্চাগুলো, তোমার কুয়েতের নতুন সংসার। আমি দুবাই থাকি, তোমার কাছে আমার আবদার হলো তুমি আমার নাম নাও, এটা না, তুমি আমার বাসায় বেড়াতে আসো, তোমাকে দেখে আপ্যায়ন করি, তোমার কিউট বেবিগুলোকে আদর করি, আসবা ইনশাল্লাহ আপু। কুয়েতে যেহেতু এসেছি, যদি আল্লাহ কপালে রাখে অবশ্যই দুবাইও যেতে পারি। আপু আরও লিখেছেন, কখনো কুয়েত বেড়াতে যাব এমন কথা মনে আসেনি, কিন্তু তোমার ভিডিও দেখে তোমার বাসায় বেড়াতে যেতে ইচ্ছে করছে। ভয় পেও না যেন সত্যি চলে যাব না কিন্তু। আপু সত্যি করে বলছি, আপনি যদি কুয়েতে আসেন আমি অনেক খুশি হব। আর আসলে তো আমার বাসায় আসবেন, বোন হিসেবে আসবেন, আমি আপনাকে ওয়েলকাম করছি। আর অনেক অনেক খুশি হয়েছি আপনি আপনার বাসায় মানে দুবাই আমাকে দাওয়াত দিয়েছেন।
আপনার জন্য ভালোবাসার দোয়া থাকবে। বলেছিলাম না যে কাজের ফাঁকে দিয়ে একটা হেয়ার প্যাক মাথায় লাগাবো। চুলের যে অবস্থা দেখলে আমার একদম কান্না আসে। আমার মাথার চুল একদম পাতলা হয়ে গেছে। বাবুরা যখন আমার পেটে আসে তারপর থেকে মাথায় একটু একটু করে চুল পড়তে পড়তে, আর আমার শরীরে রক্ত শূন্যতা আছে, সেই কারণে মাথা থেকে চুল পড়ে যায়। তো মাঝে মধ্যে ঘরোয়া উপায়ে নিজের যত্ন করার চেষ্টা করি। এখানে আমি মেথি ভিজিয়ে রেখেছিলাম গত রাত্রি। মেথির সাথে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ সহ ব্লেন্ড করে নিয়েছি। তার সাথে আমি দিলাম ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল কিন্তু চুল পড়া বন্ধ করে আবার নতুন চুল গজাতে সাহায্য করে। মাথায়ও দিয়ে দিলাম। আধা ঘন্টা 1 ঘন্টা রাখবো, তারপর আবার গোসলের সময় শ্যাম্পু করে ফেলবো। মেথির প্যাকটা লাগালে চুল অনেক সফট হয়। আমি যখনই যেটা করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন, আপু তুমি বাংলাদেশে থাকতে কোন ফেসিয়াল করতে? আমি মাঝে মধ্যে মানে মাসে যখন সময় পেতাম মুখ ম্যাসাজ করতাম, আর হার্বাল যে ফেসিয়ালটা সেটা করার চেষ্টা করতাম, আর মাঝে মধ্যে শাহানাজ ফেসিয়াল যেটা আছে সেটা করতাম। শাহানাজ ফেসিয়ালটা করলে মুখের দাগ কমে। আমার বেশি একটা পার্লারে যাওয়া হতো না সময়ের অভাবে। ঘরে নিজেকে যত্ন করার চেষ্টা করি। শাহিন গেমার আইডি থেকে লিখেছিলেন, আপু আমার নাম মনি, আমার বয়স 40, আমি খুব আনন্দের সাথে তোমার ভিডিও দেখি। আপু আমার নামটা একবার নিও, ওই দেশের ফলের কেজি কত করে বা দুধের কেজি কত করে আমাকে জানাও। আপু এগুলো জানতে চাই বলে কিছু মনে করিও না। না আপু আমি কিচ্ছু মনে করিনি, আপনি আমার সিনিয়র। আমি যতটুকু জানি গুঁড়া দুধ অনেক সস্তায় পাওয়া যায় বাংলাদেশের তুলনায়, আর ফলের দাম অনেক বেশি। তো দামটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, যখন আমার সামনে আসবে তখন অবশ্যই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। স্লিপি কায়াক আইডি থেকে লিখেছেন, আমরা কুয়েত ঘুরে এসেছি, অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগছে। প্লিজ আমার কমেন্টটা নিয়েন প্লিজ। অবশ্যই আপু, কুয়েত আপনারা ঘুরে গিয়েছেন, আপনার অভিজ্ঞতা শেয়ার করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাঘরের কাজও আমি মোটামুটি শেষ করে ফেলেছি। এখন যে কয়টা থালা বাসন জমেছে, মানে রান্নার পর যে কয়টা থালা বাসন জমে, সেগুলো ধুয়ে রান্নাঘরটা একদম চকচকে করে ফেলবো। রান্নাঘরটায় যদি একবার ঢুকি সহজে বের হতেই পারি না, অনেকটা সময় লাগে। বাংলাদেশে থাকতে খালা কাটাকাটি করে দিত আর যেতাম রান্না করে বের হয়ে যেতাম, আর এখন কাটাকাটি ধোয়া-ধুই রান্না করা অনেকটাই সময় লাগে। রান্নাঘরের কাজ টোটালি শেষ করে যাচ্ছি যাতে ঘরের কাজ শেষ করে আর রান্নাঘরে না আসতে হয়। ঘর গুছিয়ে গোসল করা, আবার বাচ্চাদের খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে যে সারাদিন কিভাবে পার হয়ে যায় টেরই পাই না। মাংসটা কষানো হয়ে গেছে, হালকা একটু পানি দিয়ে দেব যাতে নিচ থেকে লেগে না যায়। আমি যখন রান্নাঘর থেকে চলে যাব পানি না দিলে আবার মাংসটা কড়াই লেগে যাওয়ার চান্স থাকবে। আজকে শুধু আমার বেডরুমের চাদরটা চেঞ্জ করব। গতকালকে ছেলেদের বেডরুমের চাদর চেঞ্জ করেছি। আমি রান্নাঘরে যখন কাজ করছিলাম, আমার ছেলেরা দেখি যে রুমের যে কম্বলগুলো আছে সব বাজ করে আলমারির ভিতরে রেখে দিয়েছে। আমার কাজ কিছুটা কমিয়ে দিয়েছে, এখন হালকা পাতলা একটু গুছিয়ে নিলেই হয়ে যাবে। ছেলে মেয়ে কাজে সাহায্য করলে কিন্তু অনেক কাজ তাড়াতাড়ি হয়ে যায়। মাঝে মধ্যে ছেলেদের সাথে রাগ করি, আবার বুঝাই যে আমি যখন কাজে ব্যস্ত থাকবো আমাকে কাজে সাহায্য করার চেষ্টা করবে। আমি হয়তো রান্নাঘরে কাজে ব্যস্ত, রুমের যে কম্বলগুলো আছে সেগুলো বাজ করে রেখে দিবে, রুমগুলো একটু গোছানো থাকবে, আমি পরে এসে গুছিয়ে ফেলবো। বাচ্চাদেরও কাজ শেখানো দরকার, ওরা যাতে বড় হয়ে নিজের কাজ নিজে করতে পারে। আমি কিন্তু সব সময় ওদের কাজ শেখানোর চেষ্টা করি। আয়েশাকে আয়েশার বাবা নখ কেটে দিয়েছে, গোসল করাবে, সেটা এসে আমাকে দেখাচ্ছে আর আমাকে বলতেছে যে মা আমাকে দাও, আমি গাছটা একটু পরিষ্কার করে দিই। সে কিন্তু সময় পেলে আমার কাজে সাহায্য করার চেষ্টা করে, আর সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি, ভালো লাগে। আচ্ছা এখন কিন্তু আমি সাগর পাড়ে ঘুরতে যাচ্ছি, রাত বাজে 12টা। আবার ঘুরে এসে বাকি বয়সটা দিব। যেহেতু আরব সাগরের পাশে আবারও ঘুরতে গিয়েছি, সেখানে সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে এখন শেয়ার করব। একদম আরব সাগরে পা ভিজিয়ে বসে আছি, এটার অনুভূতিটা যে কি আমি বাসায় প্রকাশ করতে পারবো না। আরব সাগরে পা ভিজায় বসে আছি, আর আজকে ঢেউ অনেক বেশি, আমার পা একদম ভিজে যাচ্ছে। আর এই যে দেখেন কত ঢেউ আর সাগরের গর্জন, ওই পাশে শহর আর এই যে সাগর। সাগরের পানিতে পা ভিজায় আমি বসে আছি, আমি ভিজে যাইতেছি। আর এই যে আরব সাগর, এগুলা হচ্ছে বড় বড় পাথর, পাথরের উপরে এই যে দেখেন কিভাবে শামুক এসে একদম লাগিয়ে গেছে। এগুলো আর ওঠার মতো কোনো ইয়ে না, এগুলো সব শামুক, মানে একদম সুন্দর ডিজাইন হয়ে আছে, সব শামুক। এই যে ডেয়ে ডেয়ে শামুক আসে, আইসা পাথরে একদম বসে গেছে এগুলা।
উপরের উপরের গুলা তো সেম অবস্থা। ইরফান, এগুলা কিন্তু শামুক। এই যে এগুলো সব শামুক। হ্যাঁ, সব শামুক। এই যে দেখো, এই যে দেখো, সব শামুক। হাজব্যান্ড ওয়াইফ দুজনে সাগরের পার বসে আছি, আর আমার বাচ্চারা দেখুন মাশাল্লাহ কত আনন্দ। টাকা পয়সা কোন দিনের জন্য, ছেলে মেয়ের জন্য বা নিজের পরিবারের জন্য সবাই মিলে যে একসাথে সুন্দর একটা সময় কাটাচ্ছি, এর জন্যই আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সত্যি কথা বলতে সারাদিন এত ব্যস্ত থাকি, মাঝে মধ্যে অনেক খারাপ লাগে, কিন্তু পরিবার নিয়ে এভাবে ঘুরতে আসলে ক্লান্তিটা দূর হয়ে যায়। অনেক অনেক ভালো লাগা কাজ করে। ওখানে গিয়েছিলাম প্রায় 12টার দিকে, বাসায় আসতে আসতে রাত 3:30 বেজে যায়, ঘুমাতে ঘুমাতে 4টার উপরে। আমার আবার যাওয়ার বেশি একটা ইচ্ছে থাকে না, ওই যে রাত করে ফিরে আসতে হয়, আবার দিনের বেলা একটু লেট করে ঘুম থেকে উঠতে হয়, উঠে কাজের চাপ বেশি থাকে, শুধুমাত্র বাচ্চাদের আবদারে আর হাজবেন্ড বলে সেই জন্যই যেতে হয়। যাওয়ার পর আসলে ভালোই লাগে। আমার এই ঘুরতে যাওয়ার মুহূর্তগুলো দেখলে কিন্তু যে আপুরা আরব সাগরের পাশে ঘুরে এসেছেন বা সৌদি গিয়েছেন বা কুয়েতে এসেছেন, তারাও কিন্তু তাদের মুহূর্তগুলো শেয়ার করে থাকেন। ফিরে এসেছি কাজের রুটিনে, যেহেতু সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছি, সুন্দর একটা মুহূর্ত পার করেছি, ভাবলাম এই ভিডিওতে এটা শেয়ার করে দিই। আমার রান্নাও কিন্তু কমপ্লিট, সবাইকে খাবার দিব। আয়েশার বাবা গোসল করে দিয়েছে, আমি ওর চুলগুলো একটু শুকিয়ে দিচ্ছি, একটু পর কোচিংয়ে যাবে। চুলগুলো না শুকালে চুলগুলো বেঁধে দিতে পারি না, সেই জন্য হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো একটু শুকিয়ে দিচ্ছি। আজকের ভিডিও শেষ কমেন্টটা পড়ছি। আপু খুব বড় একটা কমেন্ট করেছেন, আপুর কমেন্টটা না পড়লে আপু রাগ করবেন। সবার কমেন্ট পড়েছি। আপুটা লিখেছেন, আপু তুমি একটা কথা খুব সুন্দর করে বলেছো যে বিয়ের পর স্বামীর ভালোবাসা পাওয়া অনেক বড় নিয়ামত। আমার স্বামী কাতার থাকে, আলহামদুলিল্লাহ আমার 2 ছেলে অনেক ভালো আছে, কিন্তু কোথাও আবার ভালো নেই। আমার হাজবেন্ডও আমাকে খুব বেশি ভালোবাসে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা একসাথে নেই। বিয়ের পরে স্বামীর সাথে থাকাটা অনেক বড় নিয়ামত। তুমি যেটা পাইছো, হাজার হাজার মেয়েরা ওই জিনিসটা চায়, একসাথে সংসার করার বা একসাথে থাকার। মন খারাপ করো না, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো আর অনেক বেশি হ্যাপি থাকো। মাশাআল্লাহ, তোমাদের পরিবারের উপর কারোর নজর না লাগে। আমি তোমার ভিডিও সব সময় দেখি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, আর প্রতিদিন তোমার ভিডিও খুঁজি। অনেক দোয়ার ভালোবাসা রইল আয়েশা মনির জন্য। অনেক কিছু লিখতে ইচ্ছে করছে, থাকার না আপু, আরো একটু লেখলে আমি খুশি হতাম। আপনার কমেন্টটা পড়ে আমি অনেক খুশি হয়েছি। বড় হোক বা ছোট হোক, আপনাদের কমেন্টগুলো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি খুব মনোযোগ সহকারে পড়ি। আমি জানি আপু আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, কারণ আমি 16 বছর একা একা পার করেছি। প্রবাসীর বউ হওয়া বা একা সময় পার করা যে কতটা কষ্টের। ধৈর্য ধরুন আপু, আল্লাহ যাতে আপনার মনের আশাগুলো পূরণ করে। দোয়া করি আপনার জন্য, আপনার পরিবারের জন্য, যাতে আল্লাহ সব সময় আপনাদের ভালো রাখে। আমাদের জন্য দোয়া করবেন। সব কাজকর্ম শেষ করে গোসল করে এখন নিজেকে যত্ন করতে চলে এসেছি। এই সময়টা আমার একদম নিজস্ব, নিজের জন্য 1-2 ঘন্টা একদম ফ্রি থাকি, রেস্ট করি। একটা মজার কথা শুনেন, আগে আমার স্কিন ছিল অয়েলি, মানে মুখ দিয়ে একদম তেল মনে হয় বেয়ে বেয়ে পড়তো, আর এখন যে কি হয়েছে আমি নিজেও জানি না। আমার স্কিন একদম ড্রাই স্কিন হয়ে গেছে, মুখ দিয়ে চামড়া ওঠে, আমি পুরাই অবাক। মাঝে মধ্যে বেসলিন মুখে দিয়ে রাখি। আর এখানে তো সারাক্ষণ এসি চলে, মনে হয় এসির কারণে হয়েছে কিনা জানি না। 24 ঘন্টা এসি চলে, কারণ এসি ছাড়া 1 মিনিটও থাকা সম্ভব না, 50 ডিগ্রি গরম। বাসার ভিতরে থাকি বোঝার কোনো উপায় নেই বাইরে কি গরম না ঠান্ডা। বাসার বাইরে যদি যায় বোঝা যায় গরম কত প্রকার ও কি কি। বাচ্চারা যখন বাইরে যায় বা নামাজ পড়তে মসজিদে যায়, এসে একদম পাগল হয়ে যায় যে আম্মু এত পরিমাণ গরম। এখন সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। মামা আর্থের এই সানস্ক্রিনটা আমি কয়েকদিন ধরে ইউজ করতেছি। সানস্ক্রিন ছাড়া কিন্তু থাকা সম্ভব না। সকাল দুপুর রাত আমি 3 বেলায় সানস্ক্রিন লাগানোর চেষ্টা করি। বাইরে গেলে তো অবশ্যই সানস্ক্রিন লাগবে, আর বিশেষ করে চুলার পাড়ে গেলে। বিকেলবেলা 1-2 ঘন্টা রেস্টে থাকার পর আবার 6টার দিকে মার্কেটে এসেছি, আজকে নিজের জন্য কেনাকাটা করব। ওই দিন এসেছিলাম, কেনাকাটা করতে পারিনি। তো প্রথমে ব্যাগ দেখছি। আয়েশা তো মার্কেটে গেলে মানে ওর কাপড় হোক ব্যাগ হোক সব কিছুই পিঙ্ক কালার লাগবে। সে পিঙ্ক কালার নিয়ে দাঁড়িয়ে আছে, সে আমাকে পিঙ্ক কালার ব্যাগ কিনে দিবে। আসলে বুঝি না যে মেয়েদের পিঙ্ক কালার এত আকর্ষণ করে কেন। তাদের কেউ বলেও দেয় না যে পিঙ্ক কালার পছন্দ করতে হবে, কিন্তু সবার আগে সবার পছন্দে পিঙ্ক কালার থাকে। একটা বোরকার দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখলাম ছোট ছোট বোরকা ঝুলানো, মাশাল্লাহ। সেখান থেকে আয়েশাকে একটা পরালাম, পরানোর পর এত বেশি সুন্দর লাগছে। মাটা আমার আরেকটু বড় হোক, ওর একটা বুকরা কিনে দিব। তারপর নিজের জন্য জামা দেখলাম, সেগুলো একটু পরে পরে দেখলাম ঠিক আছে কিনা। 1 পিস নিব, কারণ 3 পিস আছে। 1 পিসগুলো আমার পরতে ভালো লাগে। আর আমার কাছে যেটা বরাবরের মতোই কালার ভালো লাগে সেটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো। মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে একটা নিয়েছি, আর একটা রেড কালার নিয়েছি। ব্যাগ নিয়েছি, আরো টুকটাক অনেক কিছুই নিয়েছি। আয়েশার জন্য হিজাব নিয়েছি। প্রথমে ব্যাগটাই দেখাচ্ছি। ব্যাগটার মধ্যে 3টা চেম্বার আছে।
আর এবারের ব্যাগটা একটু ব্রাউন কালার নিয়েছি, কালো অনেক ব্যবহার করেছি, কালো আর ব্রাউন কালার ব্যাগই থাকে আমার সব সময়। এই ব্যাগটার দাম পড়েছে 6 দিনার, যা বাংলাদেশি টাকা 2400। আর এই যে মাস্টার্ড ইয়েলো জামাটা, এটার দাম পড়েছে 3 দিনার। তো এটা একটু সস্তায় পেয়েছি, এটা পরার পর বেশি ভালো লাগে দেখলাম। দুইটাই জামা আপনাদের ভাইয়ার পছন্দের। আর লাল জামাটার দাম পড়েছে 8 দিনার 700। আরও জামার কেনার ইচ্ছে ছিল, কিন্তু দামও বেশি হওয়ার কারণে আর কিনতে পারিনি। যাই হোক, পরে আবার কিনে নিব। সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম। আজকের জন্য তাহলে এখানে বিদায় নিই। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।